ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমাদের ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2024-25 যে সিরিজ রয়েছে সেই সিরিজে আমরা এর আগে 405 পেজ এবং 406 পেজের অঙ্কগুলো করেছিলাম। আমাদের কিছু টেকনিক্যাল কারণে আমরা ভিডিও রেকর্ড করতে কয়েকদিন থেকে পাইনি। এর আগের দিন আমরা ভিডিও রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে ভিডিও রেকর্ড করা যাচ্ছিল না। তাই আজকে আমরা এই ক্লাসটা শুরু করছি। তবে ক্লাস শুরু করার আগে আমরা বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে, যাতে ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেন এই ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তাই দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি, এই ক্লাসটা শুরু করছি। এর আগে আমরা 406 পেজের 6 দাগ অবধি আমাদের অঙ্কগুলো করেছিলাম। এবার আমরা 7 দাগের অঙ্কগুলো দেখব। 7 দাগের অঙ্কগুলো কি বলেছে? 7 দাগের অঙ্কগুলো বলেছে যে 7 দাগের অঙ্ক কি বলেছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, 3 মার্কের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। যে কোনো একটা প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে। এখানে ভেদ চ্যাপ্টার থেকে এই দাগ নম্বরে থাকে, ভেদ চ্যাপ্টার থেকে আমাকে দিয়েছে 1 নম্বর কোশ্চেনটা কি সেটা আমরা পড়ছি। প্রথম আগে কোশ্চেনটা আগে পড়ছি। বলেছে কোনো গ্রহের তার উপগ্রহের উপর আকর্ষণ বল। একটা গ্রহ আছে আর একটা কি রয়েছে, উপগ্রহ রয়েছে। তাদের মধ্যেকার আকর্ষণ বল বলে দিয়েছে। গ্রহ উপগ্রহের আমাকে আকর্ষণ বল বলে দিয়েছে। যে গ্রহ উপগ্রহের আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা বলছে গ্রহের ভরের সঙ্গে সরলভেদে। আকর্ষণ বল আর গ্রহের কি বলেছে, গ্রহের ভর। আকর্ষণ বল আর গ্রহের কি ভর। এই গ্রহের বলছে কি আকর্ষণ বল এবং ভর। উপগ্রহের আকর্ষণ কি আকর্ষণ বল আর ভর বলেছে কি আছে, সরল ভেদে রয়েছে, সরল ভেদে। এটা একটা সম্পর্ক। আর বলেছে কি তাদের দূরত্ব ডি এর বর্গে, ডি এর বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে। এটা একটা বলেছে। আবার উপগ্রহের আবর্তনের পর্যায়কাল। আবার আমাকে কি দিয়েছে, আবার বলেছে উপগ্রহের আবর্তনের পর্যায়কাল। একটা পর্যায়কাল, যে পর্যায়কালের বর্গ দূরত্বের সঙ্গে, পর্যায়কালের বর্গটা কি বলেছে, পর্যায়কালের বর্গটা বলেছে দূরত্বের সঙ্গে সরল ভেদে, দূরত্বের সঙ্গে সরল ভেদে এবং আকর্ষণ বলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তারপরে বলেছে যদি M1 D1 T1 M2 D2 T2 এম ক্যাপিটাল ডি ক্যাপিটাল টি এর, যেগুলো ভর ধরেছিলাম, তারপরে দূরত্ব ধরেছিলাম, টি ধরেছি, এখানে দেওয়া রয়েছে, ধরেছি বলতে কি দেওয়া রয়েছে এখানে, এই দুই প্রস্থ অনুরূপ মান, তবে প্রমাণ করো যে স্মল M1 T1 স্কোয়ার D3 স্কোয়ার D2 ডি কিউব সমান M2 T2 স্কোয়ার D1 কিউব। এটা সমান করতে বলেছে। এই দুটো মানটা কি সমান হবে, এই জিনিসটা আমাকে বলেছে। তাহলে অঙ্কটা করছি 1 নম্বর। তাহলে একটু কোশ্চেনটা একটু উপরে উঠে দিচ্ছি জায়গাটার জন্য, স্পেসের জন্য। 7-এর 1 নম্বর আমাকে প্রথমে বলেছিল কি, প্রথমে বলেছিল যে কি একটা গ্রহ উপগ্রহের পক্ষে আকর্ষণ বলটা কি বলেছিল, আকর্ষণ বল যে আকর্ষণ বল হচ্ছে কি তার ভরের সঙ্গে সরল ভেদে। আকর্ষণ বল
আকর্ষণ বল, আকর্ষণ বলটা কি দেওয়া আছে এখানে? না, তাহলে আমরা ধরে নিচ্ছি আকর্ষণ বলটা, যে আকর্ষণ বলের একটা সিম্বল আমরা ধরে নিচ্ছি, যে ধরি আকর্ষণ বল, ধরি আকর্ষণ বল ক্যাপিটাল এফ, যে আকর্ষণ বল হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে এই ক্যাপিটাল এফটা, এই ক্যাপিটাল এফ, এই ক্যাপিটাল এফ মানে আকর্ষণ বল কার সাথে? ভরের সঙ্গে, ভর বলতে এম দেওয়া আছে, এই এম এর সঙ্গে সরল ভেদে, এবং এই আকর্ষণ বল বলেছে তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্ত ভেদে, তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্ত ভেদে। তাহলে এই আকর্ষণ বলটা তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এফ ভেরিয়েশন এম, এফ ভেরিয়েশন 1/d²। দেখো যৌগিক ভেদের উপাদ্য অনুসারে তাহলে কি বলতে পারবো? অতএব এফ ভেরিয়েশন m/d² বলতে পারি, পারি কি না? m/d² বলতে পারবো। এবার এফ ভেরিয়েশন যদি আমি তুলি, তাহলে ভেরিয়েশন তুলতে গেলে সমান করতে হয়, একটা ধ্রুবক নিতে হয়। আমি k1 একটা ধ্রুবক নিলাম, যে m/d², এটা নিলাম। এবার এটা একটা ছিল, আবার তারপরে আবার কি বলেছিল? আবার ওই উপগ্রহের আবর্তনের পর্যায়কাল, পর্যায়কালের বর্গ দূরত্বের সঙ্গে সরল ভেদে এবং আকর্ষণ বলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটা একটা কন্ডিশন দিয়েছে। তাহলে আবার 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 কি বলেছিল? যে পর্যায়কালের বর্গ, মানে টি, পর্যায়কাল টি দেওয়া ছিল, পর্যায়কালের বর্গ, পর্যায়কালের বর্গ ভাষাটা কি বলেছিল? যে পর্যায়কালের বর্গ দূরত্বের সঙ্গে সরল ভেদে, পর্যায়কালের বর্গ দূরত্ব কত? ডি ধরেছি, ডি দেওয়া আছে, তাহলে দূরত্বের সঙ্গে সরল ভেদে এবং এই পর্যায়কালের বর্গ আকর্ষণ বলের সঙ্গে ব্যস্ত ভেদে, আকর্ষণ বল হচ্ছে এফ, তাহলে আকর্ষণ বলের সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে যৌগিক ভেদের উপাদ্য অনুসারে আমি কি বলতে পারি? যে t² ভেরিয়েশন d/f, t² ভেরিয়েশন d/f। তাহলে এখান থেকে t² সমান কি বলতে পারি? একটা ধ্রুবক নিতে পারি k2 d/f, t² সমান k2 d/f বলতে পারি। তাহলে এখান থেকে k2 d/f, f সমান কত পেয়েছি? আবার উপরে f সমান কত পেয়েছি? k1 m/d²। f এর জায়গাতে মানটা বসিয়ে দিচ্ছি, যে k1 m/d²। যদি এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? দেখো k2/k1 পাবো, আর নিচে এই নিচে আমার d²টা কোথায়? উপরে যদি চলে যায় তাহলে d³ হয়ে যাবে, d²টা উপরে নিয়ে যায় তাহলে কি d³ হয়ে গেল, d³ নিচে কি আছে? m রয়েছে। তাহলে দেখো, তাহলে t² সমান এটা কি k2/k1, এটা কি একটা ধ্রুবক তো। তাহলে যদি আমি k2/k1 কে যদি আমি k2/k1 সমান যদি k ধরে নিই, যদি আমি k2/k1 সমান k যদি ধরে নিই, তাহলে এটা সমান কি বলতে পারবো? k d³/m বলতে পারবো, k d³/m। এই t² সমান কি বলতে পারবো? t² সমান আমি বলতে পারি d³/m, বলতে পারি কিনা? t² সমান বলতে পারি d³/m বলতে পারি। তাহলে এটা একটা ইকুয়েশন আমরা পেলাম, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, 1 নম্বর ইকুয়েশন আমি দিয়ে দিলাম। এবার আমাকে কোশ্চিনের দিয়েছিল ওটা কি? দেখো, যে যদি স্মল m1 স্মল m2 d2, তারপরে m2 d1 d2, তারপরে m2 d2 t2 যথাক্রমে ক্যাপিটাল M, ক্যাপিটাল D, ক্যাপিটাল T এর অনুরূপ মান বলেছে। মানে m সমান m1 d1 t1, মানে m সমান m1 একবার হবে আর একবার m2, d সমান d1 একবার, একবার d2, t সমান একবার t1 একবার t2। এই মানগুলো ধরবো, ধরে যে 1 নম্বর সমীকরণটা পেলাম সেখানে আমরা বসাবো। তাহলে লিখছি কি? যখন আমরা এখানে লিখব, যখন ক্যাপিটাল M সমান স্মল m1, ক্যাপিটাল D সমান স্মল d1, ক্যাপিটাল T সমান স্মল t1। তো 1 থেকে পাই, এটা সমান লিখে 1 থেকে পাই,
মানে 1 নম্বর সমীকরণটাতে আমরা এই মানগুলো বসাচ্ছি। তাহলে যদি টি এর জায়গাতে t1 বসাই তাহলে কি পাবো, টি এর জায়গাতে t1 বসাই তাহলে কি পাবো, t1 স্কোয়ার সমান কে, ডি এর জায়গাতে d1 বসাচ্ছি তাহলে d1 কিউব ডিভাইডেড বাই এম এর জায়গাতে m1 বসাচ্ছি। তাহলে কে সমান আমি কি পাচ্ছি, যে কে সমান আমি পাচ্ছি কি t1 স্কোয়ার m1 ডিভাইডেড বাই d1 কিউব। আবার লিখতে পারি যখন m সমান m2, ক্যাপিটাল ডি সমান d2, ক্যাপিটাল টি সমান t2, 1 থেকে পাই, 1 থেকে পাই। তাহলে 1 থেকে পাই যদি লিখি তাহলে কি বলতে পারবো, তাহলে টি সমান কি বলতে পারবো, t2 তার স্কোয়ার, t2 তার স্কোয়ার সমান কে d2 কিউব ডিভাইডেড বাই m2, তাহলে এখান থেকে কে সমান কি বলতে পারি, t2 স্কোয়ার m2 ডিভাইডেড বাই d2 তার কিউব, এটা বলতে পারি। তাহলে কে এর মান এখানেও পেয়েছি, কে এর মান এখানে পেয়েছি, তাহলে দুদিকে কে পেয়েছি, দু জায়গাতে, এখানেও কে পেয়েছি, এখানেও আমরা কে পেয়েছি। তার মানে কি দুদিকে লেফট হ্যান্ড সাইড সমান যদি হয় তাহলে রাইট হ্যান্ড সাইড সমান হবে। তাহলে বলে দিতে পারবো কি অতএব t1 স্কোয়ার m1 ডিভাইডেড বাই d1 কিউব সমান t2 স্কোয়ার m2 ডিভাইডেড বাই d2 কিউব। তাহলে এটা আমরা কোণে যদি গুণ করি তাহলে কি পাবো, t1 স্কোয়ার m1 d2 কিউব, t2 স্কোয়ার m2 d1 কিউব পাবো, d1 কিউব পাবো। তাহলে এটাই তো প্রমাণ করতে আমাকে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা প্রুভ হয়ে গেল। তাহলে 1 নম্বর কোশ্চেন আমার হয়ে গেল সলভ। এবার আমার 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, তাহলে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে সেটা আমরা করছি, মান নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটা আমি নিচে নামাচ্ছি, কোশ্চেনটাকে নিচে নামাচ্ছি। কি বলেছে 2 নম্বরটা, যে এই 2 নম্বরটা কি বলেছে, একটা মান নির্ণয় করতে বলেছে, এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন। এরকম যদি আমাকে কোথাও মান নির্ণয় করতে বলে তাহলে যেটাকে দেওয়া, যেটা আমার নির্ণয় করতে বলে সেটা সমান ধরে নেবে, যার মান নির্ণয় করতে বলবে সেটা সমান প্রথমে আগে ধরে, আমি পি সমান যেটা দেওয়া আছে সেটা ধরে নিচ্ছি। কি দিয়েছে, যে রুট ওভার অফ এক্স ইন্টু বলেছে ইন্টু কিউব রুট ওভার অফ ইন্টু কিউব রুট ওভার অফ ওয়াই, কিউব রুট ওভার অফ ওয়াই, তারপরে আবার রুট ওভার অফ, তারপরে আবার ওয়াই এর পরে ইন্টু রুট ওভার অফ এক্স, তারপরে এক্স ইন্টু কিউব রুট ওভার অফ ওয়াই, এইভাবে চলতেই থাকছে। প্রথমে রুট ওভার অফ এক্স এর মধ্যে আবার এক্স এর সাথে গুণ করে কিউব রুট ওভার অফ ওয়াই, আবার ওয়াই এর সাথে গুণ করছে কিউব রুট ওভার অফ এক্স, তারপরে এক্স এর সাথে গুণ করছে কিউব রুট ওভার অফ ওয়াই, এইভাবে চলতেই থাকছে, ডট ডট করে ইনফিনিটিভ অবধি চলতেই থাকছে, এভাবে চলতেই থাকছে। এর মানটা কি হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ভিতরে কি আছে, এটা এগুলোর ভিতরে কি আছে সেগুলো দেখবো না, প্রথমে দেখবো প্রথমেরটা কি আছে, রুট আছে। প্রথমে দেখো রুট রয়েছে, তাহলে রুট যদি উঠাতে হয় তাহলে কি করি আমরা, রুট উঠাতে গেলে উভয় পক্ষে হোল স্কয়ার করি তবে রুটটা উঠে যায়, উভয় পক্ষে হোল স্কয়ার করলে রুটটা উঠে যাবে। তাহলে উভয় পক্ষে আমি হোল স্কয়ার করছি, তাহলে এপারে পাচ্ছে কি পি স্কয়ার, এপারে হয়ে গেল। তাহলে পি স্কয়ার করলে এপারে কি রুটটা উঠে যাবে, রুটটা আমার উঠে যাবে, রুট উঠে গেলে কি পাবো, এক্স ইন্টু কিউব রুট ওভার অফ, কিউব রুট ওভার অফ, তাহলে উপরেটা আমি এটা দাগটা মুছে দিই, কিউব রুট ওভার অফ ওয়াই ইন্টু রুট ওভার অফ এক্স, তারপরে ইন্টু আমার কি আছে কিউব রুট ওভার অফ ওয়াই, এভাবে চলতে থাকছে ইনফিনিটিভ অবধি। তাহলে আবার কি আছে দেখো পি স্কোয়ার আছে,
এই পি স্কোয়ারকে পি স্কোয়ার পেলাম। এবার তারপরে দেখো কি আছে, এবার প্রথম রুটটা তো উঠে গেল, তারপর দ্বিতীয় রুটটা দেখো এবার কি আছে। দ্বিতীয় রুটের ক্ষেত্রে দেখো কিউব রুট ওভার আছে। কিউব রুট ওভার যদি উঠাতে হয় তাহলে কি করতে হয়, যদি রুট থাকে তবে স্কোয়ার করব, কিউব রুট ওভার থাকলে কি করবো, উভয় পক্ষে কি করব, হোল কিউব করব। তাহলে পি স্কোয়ার ছিল, এর আমি হোল কিউব করতে যাচ্ছি, পি স্কোয়ার ছিল তার আবার কি করলাম, হোল কিউব করলাম, সমান এক্স। তাহলে হোল কিউব করতে গেলে কি পাবে, রুটটা হোল কিউব করতে গেলে এই কিউব রুট অফটা উঠে যাবে, তাহলে থাকবে কি ওয়াই রুট ওভার অফ, তাহলে এখানে এক্স কিউব পেয়ে যাব, এক্স কিউব পেয়ে যাব ওয়াই রুট ওভার অফ এক্স, তারপরে কিউব রুট ওভার অফ ওয়াই, তারপরে আবার কি আছে এভাবে ডট ডট করে চলতে, তারপরে ওয়াই, ওয়াইয়ের পরে আবার কি আছে, ওয়াইয়ের পরে এক্স, যে রুট ওভার অফ এক্স, তারপরে কি পাচ্ছি, তারপরে আমরা কি পাবো, এক্স এর পরে কি পাবো, কিউব রুট ওভার অফ ওয়াই, এইভাবে চলতে থাকছে, তাহলে ডট ডট করে চলতে থাকছে এই মানটা। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পেলাম, লেফট হ্যান্ড সাইডে যদি কি করে, তাহলে 3 দুনা তখন 6 হয়ে যাবে, পি টু দি পাওয়ার তাহলে 6 লিখতে পারবো, পি টু দি পাওয়ার 6 সমান তাহলে কি বলতে পারি, এক্স কিউব ওয়াই। আবার দেখো এই যে রুট ওভার অফ এক্স, তারপরে কিউব রুট ওভার অফ ওয়াই, তারপরে রুট ওভার অফ এক্স কিউব ইন্টু কিউব রুট ওভার অফ ওয়াই, এই মানটাই তো পি, এখান থেকে এটুকু মানই তো পি, আবার যেটা ধরেছিলাম আমি, তাহলে এটা ইন্টু পি লিখতে পারি এই জায়গাতে, কোনো অসুবিধা আছে, পি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার দেখো এখানে পি আছে, এ একটা পি, আর এখানে 6 কেটে 5 লিখতে পারি, তাহলে আমি লিখতে পারিটা কি, তাহলে এখান থেকে আমি পি টু দি পাওয়ার 5 বলতে পারি, যে পি টু দি পাওয়ার 5 সমান এক্স কিউব ওয়াই বলতে পারি, পি টু দি পাওয়ার 5 তাহলে এক্স কিউব ওয়াই হলো। তাহলে পি এর মানটা তো আমাকে নির্ণয় করতে হচ্ছিল, মানে কি এইটুকু মান আমাকে নির্ণয় করতে হয়েছিল কোশ্চেনে, তাহলে এটা মানে কি পি এর মানটা নির্ণয় করলে আমি পেয়ে যাবো এর মানটা। তাহলে এখান থেকে পি সমান বলতে পারি কি, পি সমান বলতে পারি যে ফিফথ রুট ওভার অফ, এটাই তো, যে ফিফথ রুট ওভার অফ এক্স কিউব ওয়াই, বা 1/x কিউব ওয়াই, তাহলে এর মানটা পি এর মান এটা পেলাম। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, বা এটা থেকে মান নির্ণয় করতে বলেছিল, অতএব নির্ণয়, যেটা মানটা নির্ণয় করতে বলেছে রুট ওভার অফ এক্স, তারপরে কিউব রুট ওভার অফ ওয়াই রুট ওভার অফ এক্স কিউব রুট ওভার অফ ওয়াই ডট ডট করে ইনফিনিটিভ অফ দি, এর মানই হচ্ছে কি ফিফথ রুট ওভার অফ এক্স কিউব ওয়াই, এর মান হচ্ছে ফিফথ রুট ওভার অফ এক্স কিউব ওয়াই। তাহলে 2 নম্বর কোশ্চেন হয়ে গেল, আমাদের দুটো কোশ্চেন হয়ে গেল, 1 দাগের কোশ্চেন আমার, 2 দাগের, 7 দাগের কোশ্চেন তাহলে আমার হলো। এবার আমরা 8 দাগের কোশ্চেন করব, যে 8 দাগের কোশ্চেন আমার কি হয়েছে, এর আগে 8 দাগের কোশ্চেন দেখো, 8 দাগের কোশ্চেন, এই রেকর্ডিংটা করছিলাম, করতে করতে টেকনিক্যালি এরর হয়ে গেছিল, কোথায় কি হয়েছিল বুঝতে পারলাম না, রেকর্ডিং হচ্ছে কিন্তু রেকর্ডিং করছি কিন্তু রেকর্ডিং ঠিক মতন হচ্ছে না, এই জিনিসটা কি হয়েছিল, পুরোটা অঙ্ক করেছি কিন্তু রেকর্ডিং ঠিক মতো আবার দ্বিতীয়বার আবার করতে হচ্ছে, পুরো কোশ্চেনটা আবার দ্বিতীয়বার আমাকে করতে হলো, রেকর্ড করতে গেলাম, আর কোথায় কি হলো রেকর্ডিং হচ্ছে না, পুরো ফাইলটা কোথায় চলে যাচ্ছে। এবার 8 দাগের কোশ্চেন, 8-এর 1 নম্বরটা, 8-এর 1 নম্বর খুব সহজ কোশ্চেন আছে, বলেছে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ হয়, তবে প্রমাণ করো প্রত্যেকটি অনুপাত এতর সাথে সমান, এটা আমাকে বলেছে। 8 দাগের কোশ্চেন, অনুপাত সমানুপাত থেকে থাকে, 3 মার্কের কোশ্চেন থাকে, একটা করতে পারলে 3 মার্ক পেয়ে যাবে। তাহলে এটাকে ধরে নেবে প্রথমে, একদম এই টাইপের কোশ্চেন, সহজ কোশ্চেন। তাহলে এ বাই বি
সমান সি বাই ডি সমান ই বাই এফ, এটা সমান কে আমরা ধরে নিচ্ছি যে এটা সমান হচ্ছে কে, কে এর মানটা তাহলে কি আমরা ধরলাম নট ইকুয়াল টু জিরো, এর মান জিরো হবে না, এরকম একটা কিছু ধরলাম। তাহলে এ সমান বলতে পারি কি বি কে, সি সমান বলতে পারি কি ডি কে, ই সমান বলতে পারি কি এফ কে বলতে পারি, ই সমান এফ কে আমরা বলতে পারি। আবার বলছে প্রত্যেকটি অনুপাত এর সঙ্গে সমান, তাহলে প্রত্যেকটি অনুপাত মানে কি এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ এর সাথেও এর মানটা কি হবে সমান হবে। এই যে মানটা আমাকে দিয়েছে এই মানটাও কি হবে, এই মানটাও সমান হবে, কে এর সঙ্গে এই মানটা সমান হবে। মানে এর মান, এই মানটা যদি আমি, এই মানটা সমান যদি আমি কে পেয়ে যাই তবে বলতে পারি প্রত্যেকটি অনুপাতও এর সাথে সমান হবে। প্রত্যেকটি অনুপাত সমান তো কে পেয়েছি, কে ধরেছি, তাহলে এই মানটা সমান যদি কে পেয়ে যায় তবে তো বলতে পারবো যে প্রত্যেকটি অনুপাত এর সঙ্গে সমান। তাহলে প্রথমে আমাকে যেটা দিয়েছে সেই মানটার নির্ণয় করছি, কি ছিল যে এল এ টু দি পাওয়ার এন প্লাস এম সি টু দি পাওয়ার এন প্লাস পি ই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এল বি টু দি পাওয়ার এন প্লাস এম ডি টু দি পাওয়ার এন প্লাস পি এফ টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার 1/n, 1/n এর মানটা আমি নির্ণয় করছি। দেখো এল উপরে আছে, এল থাকুক, এর মান কি ধরেছি বি কে ধরেছি, এল এর মান আমরা ধরেছি বি কে, তাহলে বি কে তার হোল টু দি পাওয়ার এন প্লাস এম সি এর মান ধরেছি কি ডি কে, তাহলে সি এর মান ডি কে তার হোল টু দি পাওয়ার এন প্লাস পি ই এর মান কি ধরেছি এফ কে ধরেছি, তাহলে এফ কে তার হোল টু দি পাওয়ার এন, তাহলে এল বি টু দি পাওয়ার এন প্লাস এম ডি টু দি পাওয়ার এন প্লাস পি এফ টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার 1/n, এই মানটা দেওয়া আছে। তাহলে এল উপরে তাহলে কি পাচ্ছি বি টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন প্লাস এম ডি টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন প্লাস পি এফ টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এল বি টু দি পাওয়ার এন প্লাস এম ডি টু দি পাওয়ার এন প্লাস পি এফ টু দি পাওয়ার এন রয়েছে তার হোল টু দি পাওয়ার, তাহলে এখানে কি আছে 1/n আছে, 1/n রাখলাম। দেখো উপরে, দেখো উপরে প্রত্যেকটাতে কে টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন কে টু দি পাওয়ার এন রয়েছে, আমি কে টু দি পাওয়ার এন কমন নিয়ে নিচ্ছি উপর থেকে, তাহলে এল বি টু দি পাওয়ার এন প্লাস এম ডি টু দি পাওয়ার এন প্লাস পি এফ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এল বি টু দি পাওয়ার এন প্লাস এম ডি টু দি পাওয়ার এন প্লাস পি এফ টু দি পাওয়ার এন, এটা হোল টু দি পাওয়ার তাহলে কি 1/n, এটার উপরেরটা নিচেটা দুটোই কি সমান আছে, তাহলে এটার নিচেটা উপরে নিচে কেটে গেল, তাহলে পড়ে আছে কি কে টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার 1/n, এর মানই তো কে, তাহলে কি হলো এই মানটাও তো কে পেয়ে গেলাম, তাহলে কি বললো কি হবে, তাহলে প্রত্যেকটি অনুপাত এর সাথে সমান হয়ে গেল। লাস্টে লিখে দিবে, লাস্টে তোমরা লিখে দিবে যে অতএব প্রতিটি অনুপাত, প্রতিটি অনুপাত, প্রতিটি অনুপাত এই যে এল এ টু দি পাওয়ার এন প্লাস এম সি টু দি পাওয়ার এন প্লাস যে কোশ্চেনটা আমার আছে না পি ই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এল বি টু দি পাওয়ার এন এম ডি টু দি পাওয়ার এন প্লাস পি এফ টু দি পাওয়ার এন তার পুরোটার পাওয়ারে 1/n এর সাথে কি সমান, প্রত্যেকটি অনুপাত, প্রত্যেকটি অনুপাত এর সাথে সমান। এই হলো আমার 8-এর 1 দাগের কোশ্চেন। এবার 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা আমাকে কি বলেছে সেটা দেখো। দুই নম্বর কোশ্চেনটা বলেছে কি, 2 নম্বরটা আমাকে কি দিয়েছে x/b + c,
এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ সমান জেড ডিভাইডেড বাই এ প্লাস বি। এটা হলে প্রমাণ করতে বলেছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান 0, মানে লেফট হ্যান্ড সমান 0 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা সমান আমি কে ধরে নিচ্ছি, কে ধরি, এখানে কে এর মান নট ইকাল টু 0। তাহলে এক্স সমান আমি বলতে পারি কি কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি। ওয়াই সমান কি বলতে পারি কে ইন্টু সি প্লাস এ। জেড সমান কি বলতে পারি কে ইন্টু এ প্লাস বি। এটা হলো তাহলে ওয়াতে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড, এর মানটা তাহলে কি হলো বি মাইনাস সি এক্স, এক্স সমান কি পেয়েছি এক্স সমান কে ইন্টু বি প্লাস সি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান কত কে ইন্টু সি প্লাস এ প্লাস এ মাইনাস বি, আর জেড এর মান কি কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি লিখে দিলাম। তাহলে দেখো কে প্রত্যেকটাতে কে আছে, তাহলে কে কমন নিয়ে নিচ্ছি। যদি কে কমন নিই প্রত্যেকটা থেকে, যদি আমি কে কমন নিই তাহলে পড়ে থাকবে কি প্রথমটাতে বি মাইনাস সি বি প্লাস সি, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পড়ে থাকবে। প্লাস কে যদি কমন নিই তাহলে এখানে থাকবে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে কে যদি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, পড়ে থাকছে কি কে ইন্টু 0, মানে কি 0, লেফট হ্যান্ড সাইড সমান এটা প্রমাণ হয়ে গেল, এটা সমান 0 প্রমাণিত। একদম সহজ কোশ্চেন থাকে এগুলো। তাহলে আমার 8 দাগের কোশ্চেন হলো। এবার আমরা 9 কোশ্চেন, এর পরের কোশ্চেনগুলো আমরা দেখছি। এর পরে কোশ্চেনগুলো আমরা চেক করছি। এরপরে আমরা চলে যাচ্ছি 407-এর 12 দাগের কোশ্চেনগুলো। জ্যামিতির কোশ্চেনগুলো আর করাচ্ছে না, তোমরা জ্যামিতির কোশ্চেনগুলো বইয়ে দেখবে থাকবে। 12 দাগের কোশ্চেন, বারোর 1 নম্বরটা কি বলেছে, 12-র 1 নম্বর। তাহলে 12-র 1 নম্বর শুরু করার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই, বা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তাহলে কি বলেছে 1 নম্বর প্রমাণ করতে বলেছে, এটা সাইন এ প্লাস সাইন বি কস বি মাইনাস কস এ, কস এ প্লাস কস বি সাইন এ মাইনাস সাইন বি। এই প্রমাণটা কিভাবে করা যায় দেখো, এই প্রমাণটা অনেক রকম ভাবে করা যায়, তবে এরকম এ আর বি এ ধরনের কোশ্চেন, এই কোশ্চেনটা আছে ক্লাস 12-এ আছে। এই কোশ্চেনটা একদম সেম টু সেম এরকম কোশ্চেন, ওখানে আমরা সাইন থিটার সূত্র ফেলে প্রমাণটা করি, সাইন থিটার সূত্র ফেলে ওইখানে প্রমাণটা আমরা করি। তবে এখানে যেহেতু ক্লাস 10-এ ওই সাইন থিটার সূত্র তো আমরা এখানে পড়িনি, তো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের মাধ্যমে দেখছি। যে ধরি এবিসি একটা আমি এসসিবি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, যে একটা আমি সমকোণী ত্রিভুজ আগে নিচ্ছি।
যে এ সি বি, ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি সমকোণ, কোণ সিটা হচ্ছে কি সমকোণ, মানে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম। তাহলে অ্যাঙ্গেল বি বা অ্যাঙ্গেল এ, এখানে কোণ এ বলেছিল না, এ বি বলেছে, তাহলে অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে যদি দেখি, অ্যাঙ্গেল এর সাপেক্ষে লম্ব, তাহলে কোণ সিটা যদি সমকোণ হয় তাহলে এ বিটা কী হবে, আমার প্রথমে এ বিটা সবসময় কী হবে, অতিভুজই হবে। এ বিটা কী হবে, অতিভুজ সবসময়ই হবে। আর লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়, কোণের সাপেক্ষে লম্ব ভূমিগুলো কী হয়, চেঞ্জ হয়ে যায়। তাহলে লম্বটা কি, এর সাপেক্ষে এ কোণের সাপেক্ষে লম্ব কী হবে, বিসিটা লম্ব, বিপরীত বাহুটা কী হয়, লম্ব হবে। তাহলে লম্ব কী হবে, লম্ব হয়ে যাবে বিসি। আর ভূমি কোনটা হবে, ভূমি হয়ে যাবে এসি, কোন সংলগ্ন বাহুটা ভূমি হয়। একই রকমভাবে অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে যদি দেখি, অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে লম্ব কোনটা, বি এর সাপেক্ষে এসিটা হয়ে যাচ্ছে লম্ব, আর ভূমি কোনটা হয়ে যাবে, এসিটা হয়ে যাচ্ছে লম্ব, বিসিটা হয়ে যাচ্ছে কি ভূমি, বিসিটা হয়ে যাচ্ছে ভূমি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছিল কি, অতএব সাইন এ প্লাস সাইন বি ডিভাইডেড বাই কস বি মাইনাস কস এ সমান, দেখো সাইন এ, সাইন থিটা, এ মানে কি থিটা, তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কি হচ্ছে, বিসি হচ্ছে লম্ব এ কোণের সাপেক্ষে, তাহলে লম্ব বাই অতিভুজ, বিসি বাই অতিভুজ কি এ বি অতিভুজ, বিসি বাই এ বি বলতে পারি, প্লাস সাইন বি মানে এটা লেফট হ্যান্ড সাইড আমি নিচ্ছি, এখানে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড। সাইন বি মানে বি কোণের সাপেক্ষে কি লম্ব বাই অতিভুজ হবে, তাহলে কি লম্ব কি এসি, অতিভুজ তো এ বি থাকছে সবসময়, এ বি হবে। কস বি কোণের সাপেক্ষে, তাহলে কস বি মানে কি, কস বি মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা পেয়েছি, ভূমি পেয়েছি বিসি, তাহলে ভূমি পেয়েছি বিসি, বি কোণের সাপেক্ষে ভূমি পেয়েছি বিসি ডিভাইডেড বাই অতিভুজ মানে এ বি, মাইনাস কস এ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এসি ডিভাইডেড বাই অতিভুজ মানে এ বি। তাহলে এখান থেকে আমি যদি লসাগু করি উপরেরগুলো লসাগু, তাহলে কি হবে, এ বি লসাগু হবে, তাহলে কি বিসি প্লাস এসি ডিভাইডেড বাই এ বি লসাগু, বিসি মাইনাস এসি, তাহলে এ বি আর এ বি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি, আমার থাকছে উপরে থাকছে কি বিসি প্লাস এসি ডিভাইডেড বাই বিসি মাইনাস এসি, এই জিনিসটা পাচ্ছি। এইভাবে যদি আমি করতে যাই, একই রকমভাবে রাইট হ্যান্ড সাইড যদি দেখি, রাইট হ্যান্ড সাইড আমার কি দিয়েছিল, রাইট হ্যান্ড সাইড আমাকে দিয়েছে কস এ, রাইট হ্যান্ড সাইড কি বলেছে, কস এ প্লাস কস বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস সাইন বি সমান কস এ, মানে কি কস থিটা, মানে কি কস থিটা কি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি কি এসি, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এসি বাই অতিভুজ মানে এ বি,
এ বি প্লাস কস বি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি বি কোণের সাপেক্ষে ভূমি কি বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে এ বি ডিভাইডেড বাই সাইন থিটা, সাইন এ মানে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি এ কোণের সাপেক্ষে লম্ব কে আছে, লম্ব হচ্ছে কি বিসি, তাহলে হচ্ছে বিসি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ এ বি থাকছে মাইনাস সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, অতিভুজ আমার এ বি থাকছে। এবার লসাগু উপরটা কি হলো এ বি লসাগু, তাহলে বলতে পারি কি এসি প্লাস উপরে বিসি লসাগু মিলে যাচ্ছে, নিচে হচ্ছে এ বি, বিসি মাইনাস এসি, নিচে এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি কে লিখতে পারি আমি বিসি প্লাস এসি, এটাই হচ্ছে কি বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এসি। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দু জায়গাতে একই পেয়েছি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা বলে দিতে পারি লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এক নম্বরটা এইভাবে, কেউ যদি অন্যভাবে করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এইভাবে করে দেখালাম, কেউ যদি অন্যভাবে করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে কি না স্যার আমি এইভাবেও করতে পারলাম। এবার হচ্ছে 2 নম্বর, 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা আমাকে বলেছে সাইন 70 ডিগ্রি মান আমাকে দিয়েছে, 2 নম্বরটা সাইন 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি বলেছে এক্স বাই ওয়াই হয়, তবে প্রমাণ করো সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সাইন 70 ডিগ্রি মান আমাকে দিয়েছে, এখান থেকে আমি কস 70 ডিগ্রি মান নির্ণয় করতে পারবো, এখান থেকে আমি কস 70 ডিগ্রি মান নির্ণয় করতে পারবো, কস 70 ডিগ্রি তাহলে কি লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি, তাহলে কি রুট ওভার অফ 1 মাইনাস সাইন 70 ডিগ্রি মান কত এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি রুট ওভার অফ লসাগু তাহলে কি যাবে ওয়াই স্কোয়ার এখানে পাবো, তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা দেখে যাবে রুট ওভার অফ কস 70 ডিগ্রি কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এটা হচ্ছে কস 70 ডিগ্রি, কস 70 ডিগ্রি মান পেলাম। তাহলে এবার আমাকে নির্ণয় করতে কি বলেছিল, লেফট হ্যান্ড সাইডটা আমি লিখছি, লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে, লেফট হ্যান্ড সাইড দিয়েছে যে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, তাহলে সেক 70 ডিগ্রি মানে কি 1 বাই সেক 70 ডিগ্রি মানে কি 1 বাই কস 70 ডিগ্রি, 1 বাই কস 70 ডিগ্রি মাইনাস সাইন কে লিখতে পারি আমি সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, 1 বাই কস 70 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, 1 বাই কস 70 ডিগ্রি, কস 70 ডিগ্রি মানে কত কস 70 ডিগ্রি, 1 বাই কস 70 ডিগ্রি, কস 70 ডিগ্রি মানে হচ্ছে কত রুট ওভার অফ 1 বাই, তাহলে এখানে যদি কস 70 ডিগ্রি বসাই তাহলে 1 বাই কস 70 ডিগ্রি মানে কি এই ওয়াইটা কি উপরে চলে যাবে এখানে, তাহলে এখানে লিখতে পারি ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এবার কস 70 ডিগ্রি, কস 70 ডিগ্রি মানে কি রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। একই রকম ভাবে লসাগু কত হচ্ছে, লসাগু হবে ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে কি এখানে ওয়াই স্কোয়ার মাইনাস রুটের সাথে তাহলে এটা গুণ হয়ে গেলে তাহলে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এটার সাথে এটা কেটে গেল,
তাহলে উপরে পাচ্ছি এটা কি, উপরে পেলাম যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মানটা পেলাম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, এটা হয়ে গেল প্রমাণিত। তাহলে আমার 2 দাগের কোশ্চেন হয়ে গেল। এখানকার কোশ্চেনগুলো ত্রিকোণমিতির কোশ্চেনগুলো পরীক্ষাতেও দেখবে খুব সহজ সহজ আছে। দেখবে একটা কোশ্চেন হয়তো যদি এদিক ওদিক ঘুরাই, তাহলে দেখবে বাকি যেগুলো 2টা করতে হবে, 3টার মধ্যে 2টা করতে হবে, বাকি কোশ্চেন অটোমেটিক কিন্তু দেখবে পারবে। একদম সহজ সহজ কোশ্চেন আছে, ঠান্ডা দিমাগে পরীক্ষা হলে এখানে একদম করবে। এখানকার অঙ্ক একদম ভুল হয় না, সবাই এখানে একদম 6 পায়। তাহলে এখানকার কোশ্চেনগুলো একদম পরীক্ষাতে ভালো করে করবে, একটু তাড়াহুড়া করবে না, একদম ঠান্ডা মাথাতে এখানকার অঙ্কগুলো একদম 6-এ 6 একদম এখানে পাওয়া যাবে। এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, মান নির্ণয় করো এর মান। এটা তো আর কোনো আছে, এটা একদম পারবে, মান শুধু বসাবে, এই মানটা শুধু বসাবে, একদম পারবে। কি বলেছে, ট্যান 60 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা বলেছে একদম মানে না, একদম সহজ, একদম করবে। ট্যান 60 ডিগ্রির মান কত হয়, √3 হয়। ট্যান 30-এর মান কত, ট্যান 30-এর মান হয় 1/√3। 1 প্লাস ট্যান 60 ডিগ্রি মান √3, ট্যান 30-এর মান 1/√3 প্লাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত 1/2, সাইন 30-এর মান হয় কস 60 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি √3/2। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 30-এর মান 1/2। এবার এই √3-এর সাথে এই √3 তাহলে কেটে যাবে। উপরে দেখো, উপরে তাহলে নিচে কি হচ্ছে 1 + 1, তাহলে নিচে 2 হচ্ছে, উপরে দেখো √3 লসাগু, √3-এর সাথে √3 গুণ করলে 3, 3 - 1 প্লাস √3/4 এখানে হচ্ছে প্লাস √3/4। দেখো 3 থেকে 1 বাদ কত 2, 2/2√3 প্লাস √3/4 প্লাস √3/4। দেখো এই 2-এর সাথে 2 কেটে গেল, লসাগু কত হবে 4√3, লসাগু, লসাগু হচ্ছে 4√3। তাহলে কি √3 হচ্ছে, তাহলে 4 উপরে তাহলে কি 4 হবে প্লাস 4 লসাগু, তার মানে কি 3 প্লাস 3, 3 3 6, 6 4 10, তাহলে কত হচ্ছে 10 ডিভাইডেড বাই 4√3, 2 দিয়ে 5 2 10, 2 দিয়ে 2 2 4, তাহলে মানে কত হচ্ছে 5/2√3, 5/2√3। তাহলে এই হলো 3 নম্বর কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, ত্রিকোণমিতির কোশ্চেন। ত্রিকোণমিতির কোশ্চেনগুলো কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এবার তারপরে কোশ্চেন 12 দাগের কোশ্চেন হলো, এবার 13 দাগের কোশ্চেনগুলো আমরা দেখছি। তাহলে বলবো যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং
যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কি বলেছে? তেরোর 1 নম্বর। এখানে এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, লেখা অঙ্ক এখানে আছে। 5 মার্কের একটা কোশ্চেন 5 মার্কের থাকে। 13-1 নম্বর কি বলেছে? ভূমির সমতলে অবস্থিত একটা বিন্দু থেকে 10 মিটার উঁচু দেওয়ালের উপরে অবস্থিত 20 মিটার দীর্ঘ একটা পতাকা দণ্ড এমন একটি কোণ উৎপন্ন করে যার ট্যানজেন্টের মান 0.5। ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কি? ট্যান থিটা। যদি কোণটা যদি থিটা হয় তবে ট্যান থিটা হবে, ওই কোণের ট্যান থিটা। যদি উক্ত বিন্দুতে দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন করে তবে হিসাব করে ট্যান থিটার মান নির্ণয় করো। এটা বলেছে, ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে কি দিয়েছে? আমাকে এখানে দিয়েছে একটা, যে ভূমির সমতলে কোন একটা বিন্দু থেকে 10 মিটার উঁচু দেওয়ালের উপর, 10 মিটার উঁচু একটা দেওয়ালের উপর, তাহলে ধরলাম এই হচ্ছে ভূমি, 10 মিটার উঁচু একটা দেওয়াল আছে, এটা ধরলাম এটা দেওয়াল, এবি হচ্ছে দেওয়াল, এবি একটা দেওয়াল যার উচ্চতা হচ্ছে 10 মিটার, উচ্চতা হচ্ছে 10 মিটার। এই দেওয়ালের উপর অবস্থিত একটা 20 মিটার দীর্ঘ একটা পতাকা দণ্ড আছে। এই 10 মিটার দেওয়ালের উপরে একটা 20 মিটার দীর্ঘ একটা পতাকা দণ্ড আছে। ধরলাম যে এসি, এটা হচ্ছে পতাকা দণ্ড যেটা হচ্ছে 20 মিটার দীর্ঘ। কুড়ি মিটার দীর্ঘ এটা একটা পতাকা দণ্ড। বলছে এই পতাকা দণ্ড এমন একটি কোণ উৎপন্ন করে যার ট্যানজেন্টের মান 0.5। এই পতাকা দণ্ডটা বলেছে একটা বিন্দুতে অবস্থিত, একটা বিন্দুতে, বিন্দুটা ধরলাম যে এখানে বিন্দুটা হচ্ছে পি, তাহলে এই বিন্দুটাতে করছে কি একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটার হচ্ছে কত, সেই কোণটার ট্যানজেন্ট হচ্ছে কত, মানে এই কোণটার ট্যানজেন্ট, কোণটার ট্যানজেন্ট হচ্ছে কত, 0.5। যদি উক্ত বিন্দুতে দেওয়ালটি, এই দেওয়ালটা থিটা কোণ উৎপন্ন করে, এই দেওয়ালটা, উক্ত বিন্দুতে এই দেওয়ালটা বলছে এই কোণটা হচ্ছে কি থিটা, থিটা কোণ উৎপন্ন করে, তবে ট্যান থিটা মান নির্ণয় করো। তাহলে প্রথমে আগে ধরে নেবো যে ধরি এবি, এবি একটি 10 মিটার উঁচু দেওয়াল, 10 মিটার উঁচু দেওয়াল, এবং এর উপর অবস্থিত এসি সমান 20 মিটার দীর্ঘ একটি পতাকা দণ্ড, একটি পতাকা দণ্ড। বলেছে এই পতাকা দণ্ডটি কোণ উৎপন্ন করেছে কি, এই পতাকা দণ্ডটি যে ট্যানজেন্ট, ধরলাম এই পতাকা দণ্ডটি কোণ উৎপন্ন করেছে কি, ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে, ধরলাম আলফা। যে আবার মনে করি কোণ সিপিবি, কোণ সিপিবি, এই কোণটা আমাকে বলেছে ধরলাম
যে আলফা, তাহলে ট্যান আলফা সমান বলেছে কত 0.5। এটা আমাকে বলেছে যে এই পুরো কোণটা হচ্ছে সিপি, তাহলে কি ট্যান আলফাটা হচ্ছে কি আমার ট্যান আলফাটা হচ্ছে আমার 0.5। আর আমাকে কোণ বলেছে এবং অ্যাঙ্গেল এ পি বি এটা সমান থিটা দেওয়া আছে, এটা সমান থিটা আমার দেওয়া আছে, থিটা বলছে দেওয়া আছে। তাহলে ট্যান থিটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে নির্ণয় করতে হবে ট্যান থিটা। তাহলে অতএব ট্যান আলফা সমান লম্ব, ট্যান আলফা সমান কি আর লম্ব বাই ভূমি, মানে লম্ব বাই ভূমি বলতে কি বিসি, বিসি বাই বিপি। ট্যান আলফার মান কত জানি আমরা, ট্যান আলফার মান জানি 0.5 সমান বিসি, বিসি কে কত বলতে পারি, বিসি কে বলতে পারি আমি এবি প্লাস এসি ডিভাইডেড বাই বিপি। তাহলে এবি বাই বিসি, তাহলে আমি এখানে হলো কি 0.5 সমান এবির মান কত পেয়েছি, এবির মান পেয়েছি 10, আর এসির মান কত পেয়েছি, এসি পেয়েছি 20 ডিভাইডেড বাই বিপি। এখান থেকে আমি বিপিটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে বিপিটা কত হয়ে যাবে, বিপিটা হয়ে যাচ্ছে কত 30 ডিভাইডেড বাই 0.5। তাহলে 10 যদি উঠায় উপরে একটা শূন্য পাবো, 5 একে 5, 5 দুনা 10, 30 দুনা 60। তাহলে বিপির মানটা 60 পেয়ে গেলাম। আমাকে নির্ণয় করতে হবে ট্যান থিটা, আমাকে নির্ণয় করতে হবে ট্যান থিটা। তাহলে অতএব ট্যান থিটা সমান লম্ব, লম্ব বলতে কি এবি ভূমি, এই এ বিপি ত্রিভুজের থেকে লম্ব বলতে থিটা তো এই কোণের সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে আমি থিটা বলেছি। তাহলে কি লম্ব বলতে এবি বাই ভূমি, ভূমি বলতে বিপি, বিপি। তাহলে ট্যান থিটা, তাহলে এবি কত পেয়েছি, এবি আমার ছিল কত, এবি ছিল আমার 10, বিপি ছিল কত 60, শূন্যর সাথে শূন্য কাটলো। তাহলে ট্যান থিটা সমান 1/6 মান পেয়ে গেলাম, এটাই হবে এর মান। তাহলে 1 নম্বর কোশ্চেন আমার এখানকার 1 নম্বর কোশ্চেন তাহলে হয়ে গেল 13-এর 1 নম্বর কোশ্চেনটা। এবার হচ্ছে আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখব। এরপরে নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বইয়েরই কোশ্চেন দিয়েছে একটা 5, এটা আমি করছি না, বইয়ে করা আছে, বইয়ের অঙ্ক এটা তোমাদের অবশ্যই খাতাতে তোমাদের করা আছে। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, তাহলে বাড়িটির উচ্চতা যদি 16 মিটার হয়, তবে মনুমেন্টের উচ্চতা কত। একদম বইয়ের কোশ্চেন, উঠিয়ে দিয়ে দিয়েছে বইয়ের কোশ্চেন, এটা আমি আর করছি না। এরপরে নেক্সট যে রয়েছে 14 নম্বর, 14 দাগের আমি অঙ্কগুলো দেখছি। এবার আমরা চলে যাচ্ছি 13তে, এই 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর, চোদ্দোর 1 নম্বর কি বলেছে, 14-এর 1 নম্বরটা কি বলেছে, বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, 64:27 বলেছে। গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি, গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত, বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, আয়তন দিয়েছে গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি 7 সেন্টিমিটার হলে তাদের সমতলের ক্ষেত্রফলের অন্তর কত। এই কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন,
পারবে। তাহলে প্রথমে করব কি, ধরে নিচ্ছি যে ধরি 14 1 নম্বর, এটা যে ধরি প্রথম গোলকটির আয়তন ব্যাসার্ধ, প্রথম গোলকটির ব্যাসার্ধ, প্রথম গোলকটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। এটা প্রথম গোলকটির ব্যাসার্ধ বলেছিল, তাহলে দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি 7 বলেছিল, তাহলে দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ কি হবে, 7 থেকে ছোট হবে। তাহলে দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ 7 মাইনাস আর সেন্টিমিটার, এটা হচ্ছে দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ। অতএব তাহলে কি প্রথম গোলকের আয়তন দ্বিতীয় গোলকের আয়তন করছি, অতএব প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন, গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব ঘন সেমি। দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই 7 মাইনাস আর কিউব ঘন সেমি। শর্তানুসারে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 7 মাইনাস আর তার কিউব সমান, আমাকে দিয়েছিল কত, অনুপাতটা দিয়েছে আমাকে কত, 64:27, 64:27, 64/27। তাহলে এখান থেকে আমি কি 4/3 পাই কেটে গেল, তাহলে কি পেলাম, তাহলে এখান থেকে আমরা কাজ পাচ্ছি কি r/7 মাইনাস আর তার কিউব 64/27। r/7 মাইনাস আর সমান কত হবে, তাহলে কিউব রুট ওভার অফ 64/27, মানে r/7 মাইনাস আর সমান কত, 64 4 কিউব 4/3, তাহলে 4 7 28 মাইনাস 4r সমান হচ্ছে 3r, তাহলে 4r উপরে গেলাম 7r, 7r সমান কত হচ্ছে 28, তাহলে r সমান কত 4, আর সমান তাহলে কি পাচ্ছি 4 পাচ্ছি। এটা পেলাম কি ব্যাসার্ধ। আমাকে চেয়েছিল কি, কোশ্চেন আমাকে চেয়েছিল যে তাদের সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত। আর পেলাম মানে কি প্রথম গোলকের ব্যাসার্ধ, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কি হচ্ছে, প্রথম গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 7 মাইনাস 4 সমান 3 সেন্টিমিটার, এটা পেলাম দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। আমার কাছে ছিল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অন্তর, গোলকের সমতলের ক্ষেত্রফলের অন্তর, অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের আয়তন, মানে প্রথম গোলকের আয়তনের ক্ষেত্রফল কি হয়, সমতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই দুটোতে থাকবে আর স্কোয়ার, মানে কি বড় স্কোয়ার আর স্কোয়ার, বড়োর স্কোয়ার মাইনাস ছোটোর স্কোয়ার, এটাই তো সমতলের ক্ষেত্রফলে হবে। তাহলে 4 পায়ের মান কত হচ্ছে 22/7, পায়ের মান হচ্ছে কত 22/7।
4 স্কোয়ার 16 মাইনাস 9, 4 গুণিত 22 গুণিত 7 ডিভাইডেড বাই 7, এই 7 7 কেটে গেল, তাহলে কত হচ্ছে 4/22 88 বর্গ সেমি। এটা পেয়ে গেলাম কি সমতলের ক্ষেত্রফলের অন্তর। এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। তাহলে এই কোশ্চেন সবাই বুঝতে পারছো তো? কোশ্চেন এগুলো সমাধান যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার অঙ্কগুলো বোঝা যাচ্ছে, আর না বুঝতে পারো তবু জানাবে কি বুঝতে পারা যাচ্ছে না। কারণ আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কি না সেটা তো বলতে পারা যাচ্ছে না, তোমাদের ফিডব্যাকের উপরেই বলা যাবে। হ্যাঁ, যে না বুঝতে পারো তবু বলবে, বুঝতে পারে তবু বলবে। এবার 2 নম্বর বলেছে 2 নম্বর বলেছে কি 7 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট লম্বা জারে কিছু জল আছে। 5.6 সেন্টিমিটার ব্যাস ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহার চোঙ ওই জলে নিমজ্জিত করলে জারের জল কতটা উপরে উঠে আসবে, এটা আমাকে বলেছে। এটাও এরকম টাইপের অঙ্ক বইয়ে আছে একটা। তাহলে অঙ্কটা করছি 2 নম্বর এটা 7 সেমি ব্যাসের একটা লম্বা জার, মানে লম্ব চোঙাকৃতি এটা জার একটা দিয়েছে। তাহলে 7 সেমি ব্যাস বলেছে, মানে কি জারটির ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে অতএব জারটির একটি লম্বা জার রয়েছে, তাহলে জারটির ভূমির ব্যাসার্ধ তাহলে কি হবে, জারটির ভূমির ব্যাসার্ধ, ব্যাস দিয়েছে ব্যাসের অর্ধেক এত সেন্টিমিটার, এটা হয়ে যাবে কি ভূমির ব্যাসার্ধ। জারটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে এত, আর 5.6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট লোহার চোঙ, এত সেন্টিমিটার ব্যাস আর এত সেন্টিমিটার দীর্ঘ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ কি ব্যাসার্ধ আর উচ্চতা, তাহলে এখানে পেয়েছি জলতল কতটা উপরে উঠবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে জল এইচ সেন্টিমিটার উপরে উঠবে, জল 8 সেন্টিমিটার উপরে উঠবে, 8 সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে জল যদি 8 সেন্টিমিটার উপরে উঠে, তাহলে উপরে ওঠা জলের আয়তন যেটা হবে সেটা লোহার যে জার চোঙটা আমি জলের মধ্যে নিমজ্জিত করছি তার আয়তনের সাথে কি হয়, সমান হবে। তাহলে আমরা উপরে ওঠা জলের আয়তন নির্ণয় করছি এবার, যে উপরে ওঠা জলের আয়তন, উপরে ওঠা জলের আয়তন কি হবে এর আগে, তাহলে কি উপরে ওঠা জলের আয়তন কি, আয়তনটা কি পাই স্কয়ার এইচ, পাই আর স্কয়ার, আর বলতে ব্যাসার্ধ 7/2 আর স্কয়ার এইচ বলতে উচ্চতা এইচ মিটার উঠছে, এটা হচ্ছে উপরে ওঠা জলের আয়তন এত ঘন সেন্টিমিটার, এটা উপরে ওঠা জলের আয়তন পেলাম। আর আমাকে দিয়েছে কি ওই চোঙটির, লোহার চোঙ যে ছিল, তাহলে অতএব লোহার চোঙের ব্যাসার্ধ কি দিয়েছে আমাকে, লোহার চোঙের ব্যাসার্ধ বলেছে 5.6, ব্যাস বলেছিল, তাহলে 5.6/2 সমান হচ্ছে 2.8 সেন্টিমিটার। চোঙের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা কত বলেছে এখানে, মানে দৈর্ঘ্যটা, চোঙের উচ্চতা বলেছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে চোঙের উচ্চতা। অতএব লোহার চোঙের আয়তন,
এই লোহার চোঙের আয়তন, আয়তন কি, তাহলে চোঙের আয়তন, লোহার চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার, 2.8 তার স্কোয়ার, এইচ উচ্চতা হচ্ছে 5। তাহলে শর্তানুসারে এত ঘন সেমি। তাহলে এই যে আমরা লোহার চোঙের আয়তন পেলাম আর আমাদের যে জল উপরে ওঠা জলের আয়তন সেটা কি হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে এই যে পাই 7/2 তার স্কোয়ার, এটা ছিল উপরে ওঠা ইন্টু এইচ, উপরে ওঠা জলের আয়তন, আর লোহার চোঙের আয়তনটা জলের মধ্যে ঢোকা কি করছে, ডোবাচ্ছি, জলের মধ্যে নিমজ্জিত করছি, তাহলে এর আয়তনটা কি হবে, সমান হবে পাই 2.8 তার স্কোয়ার ইন্টু এইচ। তাহলে দেখো দু সাইড থেকে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে পাই দুই সাইড থেকে কাটবে, এইচ সমান তাহলে কি বলতে পারি, এখানে এইচ সমান বলতে পারি যে এইচ সমান আমরা বলতে পারি 2.8 ইন্টু 2.8 ইন্টু 5, 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, উপরে 2 স্কোয়ার তাহলে কত 4, তাহলে এখানে 4 দ্বারা গুণ হবে, 7 একে 7, 4 7 28 মানে 0.4, 7 একে 7, 4 7 28 মানে 0.4, তাহলে এখানে গুণ করো, 4 5 20, তাহলে কত হচ্ছে 16, দুটা পর 10 0.16 গুণ তো 4 5 20, 16 দুনা 32, 320, 3.2, তাহলে 3.2 অতএব 3.2 উচ্চতাটা কত হচ্ছে 3.2, অতএব জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠবে, জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠবে। এটা তো, এটা হলো আমার 2 নম্বর। এবার হচ্ছে 3 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এগাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটা 3 নম্বর কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেন আছে, ভালো কোশ্চেন, শিক্ষা মানে জানার টাইপের কোশ্চেন। এরকম কোশ্চেন বইয়ে নেই, কিন্তু জানা যাবে জিনিসটা, কনসেপ্টটা কি, কনসেপ্টটা বোঝা যাবে, জানা যাবে যে কিভাবে এই ধরনের আয়তন আমরা নির্ণয় করব। 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বালতির দুই প্রান্তের ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, বালতিটির আয়তন কত হবে হিসাব করে নির্ণয় করি। একটা আমাকে বালতি দিয়েছে যার একটা ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর একদিককার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার বালতিটার, আর একদিককার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ধরলাম এরকম একটা বালতি আছে যেটা হচ্ছে কি একদিকে 5 সেন্টিমিটার রয়েছে ব্যাসার্ধ আর একদিকে রয়েছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার বালতিটির উচ্চতা বলেছে, এই বালতিটির উচ্চতা বলেছে আমাকে 24 সেন্টিমিটার, বালতিটির উচ্চতা বলেছে 24 সেন্টিমিটার। তাহলে বলছে এই বালতিটির আয়তন কত হবে। এটা তো দেখো এই জিনিসটা কিন্তু তির্যক আকারে থাকবে, এই বাহুটা কি হবে, এই বাহুটা কিন্তু আমার তির্যক আকারে থাকবে, এই বাহুটাও কিন্তু আমার তির্যক আকারে থাকবে। তাহলে এরকম আমরা শুধু চোঙাকৃতি জিনিসটা দেখেছি কি, চোঙাকৃতি মানে দুই দিকে কি একই ব্যাসার্ধ ছিল, এই নিচে যা ব্যাসার্ধ উপরে ব্যাসার্ধ সমান, এরকম টাইপের আমরা দেখেছি। আমরা চোঙের ক্ষেত্রে এরকম করেছি, কিন্তু দুই দিকে কি আছে এখানে, দুই দিকে আমার ব্যাসার্ধ কিন্তু আলাদা রয়েছে এখানে, দুই দিকের বৃত্তাকারের ব্যাসার্ধ কিন্তু আলাদা। তাহলে এরকম অঙ্ক কিভাবে করব সেটা আমরা বলতেছি। এটারও একটা সূত্র রয়েছে, এরকম টাইপের অঙ্ক করতেও আমাদের একটা সূত্র রয়েছে। তাহলে প্রথম আগে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। যে 24 সেন্টিমিটার আমাকে কি দিয়েছে, উচ্চতা বিশিষ্ট একটা বালতি। তাহলে বালতির উচ্চতা, বালতির উচ্চতা, উচ্চতা এইচ
সমান দিয়েছে 24 সেন্টিমিটার। আর দিয়েছে কি বালতির দুই প্রান্তের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। বালতির দুই প্রান্তের ব্যাসার্ধ, দুই প্রান্তের ব্যাসার্ধ, দুই প্রান্তের ব্যাসার্ধ একটা ধরছি আর বড় হাতের আর, দুই প্রান্তের ব্যাসার্ধ বড় হাতের আর সমান হচ্ছে 15 সেন্টিমিটার, আর ছোট হাতের মানে ছোটটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমরা বালতিটির আয়তন নির্ণয় করব। অতএব বালতিটির আয়তন, বালতিটির আয়তন, বালতিটির আয়তন, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার প্লাস ছোট হাতের আর স্কোয়ার প্লাস বড় হাতের আর ইন্টু ছোট হাতের আর ইন্টু এইচ, এত ঘন একক। এটা ছিল সূত্র। তাহলে 1/3 1/3 পায়ের মান হচ্ছে 22/7 আর বড় হাতের আর এর মান কত পেয়েছি 15, তাহলে 15 স্কোয়ার কত হবে 225। ছোট হাতের আর এর মান কত, ছোট হাতের এর মান 5, তো 5 স্কোয়ার 25। বড় হাতের আর কে ছোট হাতের 5 15 75 ইন্টু এইচ, এইচ কত পেয়েছি উচ্চতা 24 ইন্টু 24, 3 দিয়ে 3 1 3 3 8 24, তাহলে উপরে থাকছে কি 22 200, তাহলে 75 কে 25 দ্বারা গুণ করলে হচ্ছে যোগ করলে 100 100 325 300 325 325 গুণিত 8 ডিভাইডেড বাই 7, তাহলে 22 কে গুণ করবে 22 কে 325 দ্বারা গুণ করো, 22 কে 325 দ্বারা গুণ করো তোমার, তাহলে 325 কে 22 দ্বারা যদি গুণ করি 5 22 110 হাতের 11, 22 দুনা 44, 44 হচ্ছে 50 54 55, 22 দুনা 44 44 44 45 45 55 5 হাতের 5, 3 22 66 66 5 66 5 71 71 50, এবার 8 দিয়ে গুণ করো, 0 4 8 8 4 12 2 হাতের 1 7 56 57 5720, তাহলে 57200 57200 ডিভাইডেড বাই 7, এই যদি ভাগ করি তাহলে 7 8 56 200, 7 দিয়ে 7 8 56, 7 থেকে 6 বাদে 12, 7 1 7 12 থেকে 7 5 0 50, 7 7 49 1 0 7 1 7 3, তাহলে কি 3/7 এত ঘন সেমি। এটা পেয়ে যাবে কি বালতিটির আয়তন। তাহলে এই হলো অঙ্ক, এতদূর অবধি থাক, বাকি যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো তোমরা পারবে জানি। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে চ্যানেলটা আমাদের একটু গ্রো হয় এবং তোমাদের বন্ধু বান্ধবরাও এর উপকার হয়। তাহলে এর জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটাকেও ক্লিক করবে। তাহলে আজকের মতো এখান থেকে গুড বাই।